আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টেন্স মেকিং এর প্রশ্নবোধক বাক্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। গত ক্লাসে নেগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলেছিলাম, আর এর আগের ক্লাসগুলিতে পজিটিভ বাক্য তৈরি বা সাধারণ নিয়মগুলি আমরা আলোচনা করেছি। তো একটি সাধারণ বাক্যকে কিভাবে প্রশ্নবোধক বাক্য রূপান্তরিত করতে হয় সেটা আমরা আজকে দেখব। এর আগে আমরা যেই সেন্টেন্স মেকিং এর গঠনগুলি পড়েছিলাম, নর্মাল একটা ব্যাপার ছিল সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব, যদি আমরা এম দিয়ে দিই মেইন ভার্ব। আরেক ধরনের বাক্য ছিল সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তো আমরা এই দুই প্যাটার্নের বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার প্রক্রিয়াটা দেখব। যদি আমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি করার যেই পদ্ধতিটা ছিল সেটা যদি আমাদের জানা থাকে, সেখানে আমরা মূলত জোর দিয়েছিলাম অক্সিলিয়ারি ভার্বে। আর 2 নাম্বার বিষয়টা ছিল নট, ইউজ অফ নট। 3 নাম্বারে আমরা কাজ করেছিলাম ডো নিয়ে, অর্থাৎ ডোর 3টা ফরম্যাট ছিল, ডো, ডিড, ডাস। এই ডো এর 3টা ফরম্যাট নিয়ে কাজ করেছিলাম। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্বকে আইডেন্টিফাই করেছিলাম, নটের ব্যবহার করেছিলাম, আর যদি এই ব্যাপারটা না থাকতো সেই ক্ষেত্রে আমরা ডো ভার্বের ব্যবহার করেছিলাম, যেই ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়। মূল কাজ ছিল আমাদের এইটুকু। এখন প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমাদের দুইটা রুলস ফলো করতে হবে। দুইটা স্ট্রাকচারে দুই রকম, একই বিষয় নেগেটিভের মতোই। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমাদের সেন্টেন্সটা ট্রান্সফর্ম হবে, প্রথমে আসবে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা আমরা মেইন হিসেবে লিখলাম, মেইন ভার্ব। আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, অর্থাৎ এই প্যাটার্নের বাক্য হয়, সেই ক্ষেত্রে আমরা ডো ইউজ করব। তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে ভার্ব। পার্থক্য এইটুকুই, জাস্ট কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসব। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা ডো ইউজ করব, ডোর 3টা ফরম্যাট ইউজ করব। এটা আমরা ব্যাখ্যা দেব। তো আমরা একটা একটা শুরু করি। প্রথমে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু করি। যদি কোনো বাক্য এরকম হয়, আমি কি এখন খাচ্ছি, অর্থাৎ খাওয়ার কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নর্মালি আমাদের ইংরেজিটা হবে এরকম। যদি কিটা আমরা বাদ দেই সেক্ষেত্রে হবে আই এম ইটিং নাও। এটা হচ্ছে আমাদের নর্মাল ইংরেজি বাক্যটা, যে আমি এখন খাচ্ছি। যদি প্রশ্নবোধক চিহ্নটা আমরা বাদ দিয়ে দিই, উজ্জ্বল রাখি। এখন যদি প্রশ্নবোধক সহ আমরা ইংরেজি করতে চাই, তো আমাদের আগে বাক্যটা খেয়াল করতে হবে। আই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন আমাদের কাজটা, আমরা নিয়মটা বলেছিলাম যে ট্রান্সফরমেশনটা হবে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। এইটুকুই আমাদের কাজ, মূল কাজ। তো অক্সিলিয়ারি ভার্ব যেহেতু এম, এমটাকে আমরা সামনে নিয়ে আসবো। এম আই ইটিং নাও। আমি কি এখন খাচ্ছি। যখনই আমরা বাক্য প্রশ্নবোধক করব, এই কিটা হয়ে যাবে, তখন আমাদের শেষের চিহ্নটাও প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যখন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, আমাদের কাজ কমপ্লিট। এম আই ইটিং নাও, এর অর্থ হচ্ছে আমি কি এখন খাচ্ছি। আমরা আরেকটা সেন্টেন্স করি।
সে পরীক্ষায় পাশ করেছে। সে পরীক্ষায় পাশ করেছে। এটাকে যখন আমরা প্রশ্নবোধক করবো, এখানে যদি আমরা কি ইউজ করি, এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব। এখন এটাকে যখন আমরা ইংরেজি করতে যাব, প্রথমে মূল বাক্যটাকে ইংরেজি করব। মূল বাক্যটা কি? সে পরীক্ষায় পাশ করেছে। করার কাজটা যেহেতু কমপ্লিট এবং টেন্সটা বর্তমান কালে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ পাসড দা এক্সাম। এটা হচ্ছে আমাদের মূল বাক্য। এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি যে সে কি পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ সে পরীক্ষায় পাশ করেছে কিনা যদি জানতে চাওয়া হয়, তাহলে আমরা এটা প্রশ্নবোধক করার জন্য প্রথমে আইডেন্টিফাই করব কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা। এটা সাবজেক্ট, এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মূল ভার্ব। আমাদের এই পর্যন্ত লক্ষ্য করলেই হবে। আমরা নিয়মটা বলেছি, এই যে 1 নাম্বার রুলস, যে সাবজেক্ট এর আগে অক্সিলিয়ারি ভার্বটা চলে আসবে। যে এখানে অক্সিলিয়ারি ভার্ব ছিল নরমাল বাক্যে, সাবজেক্টের পরে প্রশ্নবোধক বাক্যে এটা প্রথমে চলে আসবে। তাহলে আমাদের বাক্যটা হবে হ্যাজ হি passed the exam। তারপর আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব, বাস আমাদের কমপ্লিট। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য আমরা যখনই করতে যাব, তখন আমাদের কাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে নিয়ে আসবো, তাহলে আমাদের বাক্যগুলো প্রশ্নবোধক হয়ে যাবে। এখন আমরা দেখি যে সব বাক্যে অক্সিলিয়ারি ভার্ব নেই, সেগুলোকে আমরা কি করব। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব যদি বাক্যের গঠন হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা আই দিয়ে করি, অথবা আই দিয়ে আগে বাক্য করেছি, আমরা দে দিয়ে করি। They live in town। তারা শহরে বাস করে। এখন যদি আমরা এটাকে প্রশ্নবোধক বাক্য করি, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব এখানে নাই, আমরা বলেছি তখন আমরা সাবজেক্টের পূর্বে ডো ইউজ করব। ডো এর 3টা ফরম্যাট থেকে যে কোনো একটা ইউজ করব। তো তারা শহরে বাস করে, এটা যদি প্রশ্নবোধক বাক্য হয়, বাংলাটা হবে এরকম, তারা কি শহরে বাস করে। এই যে কি ইউজ করলাম, এই কিটা যদি আমরা ইংরেজিতে লিখতে চাই, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই, আমাদের লিখতে হবে ডু দে লিভ ইন টাউন। এই প্রথম যখন সাবজেক্ট দি ছিল, টি ক্যাপিটাল ছিল, এরপরে আমরা স্মল লেটার লিখলাম। আমরা তাহলে ডো ইউজ করলাম। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডো ইউজ করব। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি বা মিস্টার রহিম দিয়ে আমরা লিখি, বাক্য এরকম থাকে, রহিম goes to স্কুল। সিম্পল একটা সেন্টেন্স। এই যে রহিম থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস বা ইএস আমরা যুক্ত করছি, গো প্লাস ইএস। রহিম গোজ টু স্কুল। এই বাক্যটাকে যদি আমরা প্রশ্নবোধক করি যে রহিম কি স্কুলে যায়, তখন ডো ইউজ করতে হবে, যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই। তো ডোর এই ফরম্যাট হবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ, কারণ এই যে ভার্বের সাথে এস বা ইএস ছিল। ডাজ রহিম, এস বা ইএস যেহেতু আমরা ডোর সাথে ইউজ করে ফেলেছি, সেহেতু এখানে গো টু স্কুল। অর্থাৎ ডাজ রহিম গো টু স্কুল এর মিনিং হচ্ছে রহিম কি স্কুলে যায়। কেউ যদি জানতে চায় যে রহিম কি স্কুলে যায় কিনা, তখন আমরা এই অ্যান্সারটা হবে। এখন যদি এটা অতীতকালের কোনো সেন্টেন্স হতো, করিম ওয়েন্ট টু স্কুল। করিম স্কুলে গিয়েছিল।
এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি যে করিম কি স্কুলে গিয়েছিল কিনা, সেই ক্ষেত্রে যেহেতু এটা বি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ডোর ফরম্যাট হবে ডিড। ডিড করিম, এই ভার্বের টুটাকে এটা চেঞ্জ করে আমাদের মূল ভার্বে নিয়ে আসতে হবে। গো টু স্কুল, এটা হচ্ছে লক্ষণীয় বিষয়। এই দুইটা সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি, গোর সাথে অ্যাজ বাই এর ছিল, এটা ডোর সাথে চলে আসাতে এখানে সিম্পলি গো হয়েছে। আর এইখানে ওয়েন্ট ছিল ভার্বের 2 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। এই ডো যেহেতু পাস্ট ফর্মে আমরা ইউজ করে ফেলেছি, তাহলে এটা ট্রান্সফর্ম হয় 1 নাম্বার ফর্মে অর্থাৎ ভার্ব 1 হবে। এটা আমাদের মনে রাখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে যখনই পরিবর্তন করব, মূল ভার্বটা ভার্ব 2 থেকে ভার্ব 1 এ রূপান্তরিত হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকতো, এটা ডোর সাথে চলে আসছে, মূল ভার্ব সিম্পলি মূল ভার্ব হিসেবে বলবে, এর সাথে কোনো কিছু থাকবে না। তো আশা করি আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আমরা আরেকটু প্র্যাকটিস করলে এটা পারবো। এই ফরম্যাটটা আমাদের এক্সামে আসে, বিশেষ করে এই প্রেজেন্ট ইনডিফিনিটটা আর পাস্ট ইনডিফিনিটটা ডিড ইউজ করার পরেও এখানে ওয়েন্ট দিয়ে দেওয়া হয়, যাতে আমরা এক্স্যাক্টলি ধরতে পারি কিনা এটা কোন টেন্স। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের সেন্টেন্সের মূল কাজগুলি শেষ হয়ে গেছে। এরপর আমরা নতুন টপিক শুরু করব, একটা এক্সাম নেব, তারপর মূল টপিক চেঞ্জ করব আমরা। ওকে, সবাইকে ধন্যবাদ।